শর্ট হিস্টোরি অফ 2D অ্যানিমেশন 1908 থেকে 2020। আমরা এই সময়টাকে একটু টাচ করব, যেহেতু লম্বা প্রায় 100 বছরেরও বেশি সময়ের ইতিহাস। সো এটা খুব শর্টকাটে আমরা আগায় যাব। হ্যাঁ, এবং আপনাদের এই জিনিসটা একটু ধারণা থাকা দরকার। আমি মনে করি অ্যানিমেশন করার আগে যদি আমাদের ধারণাটা যদি একটু থাকে, তাহলে অবশ্যই আমরা এক ধরনের ইন্সপাইরেশন কিন্তু পাবো। সেই জায়গা থেকে আজকে জাস্ট অ্যানিমেশনের হিস্ট্রি নিয়ে একটু আলোচনা। আমরা চলে যাই টাইমলাইন প্রিভিউতে। টাইমলাইন প্রিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন 1908। আমি কতগুলো দশক দিয়ে হয়তো জিনিসগুলোকে ডিভাইড করার চেষ্টা করেছি, তবে খুব সহজেই বুঝবেন। একদম সবার উপরে আছে, দেখেন 1908। 1908 সালে সর্বপ্রথম অ্যানিমেশনের যাত্রা শুরু, এবং বলা চলে এখনকার তুলনায় 1000 টাইম কঠিন ছিল অ্যানিমেশনের প্রক্রিয়াটা, কিন্তু তারপরও সেই সময় অ্যানিমেশন হয়েছে। এটি সেই 1908 সালের অ্যানিমেশনটাই আজকে হয়তো আমাদের যে অ্যানিমেশনের জয় জয়কার, সেই জায়গাটাকে রাস্তা হয়তো দেখিয়ে দিয়েছেন তারা। সেখান থেকে আমরা আজকে হাঁটতে হাঁটতে হয়তো 2020 সালে অ্যানিমেশনের অবস্থানে এসে পৌঁছেছি। তো এখানে একটা ছোট্ট ইউটিউব লিংক আছে, আমরা যদি একটু ভিজিট করে আসি। একটু সবাই জাস্ট অল্প 1 মিনিটের একটা অ্যানিমেশন আমরা একটু দেখি। স্যার লিংকটা কোথায় পাবো? হ্যাঁ, লিংক আমি পরবর্তীতে দিয়ে দিব। একটু অ্যানিমেশনটা দেখেন সবাই। তো বিএলসিটা আছে? জি স্যার, বিএলসিটা আছে স্যার। কেমন লাগলো আপনাদের? স্যার ভালো ভালোই লাগে। স্যার, এটা এই যে কাগজে আর্ট করে একসাথে যে স্যার পেজগুলো ছেড়ে দেয়, এটা না স্যার অ্যানিমেশনটা? ফ্লিপবুক না স্যার এটা? না, এটা কাগজে আর্ট করে এরকম, মানে বিষয়টা ওই পদ্ধতিতে। এবং এই অ্যানিমেশনটা করতে গিয়ে প্রায় 75 সেকেন্ডের একটা লং অ্যানিমেশন ছিল। অ্যানিমেশনটা করতে গিয়ে প্রায় 700-র মতো ড্রয়িং ব্যবহার হয়েছিল, ঠিক আছে। এবং এই অ্যানিমেশনটা 1908 সালে এই ফ্যান্টাসমেগরি নাম, এবং এমিল চল হচ্ছে এটার ক্রিয়েটর, তিনি এটা করেছিলেন। তো এটি হচ্ছে একেবারে বিগিনিং, যে ধরেন অ্যানিমেশন মানুষ জানতো না, যে সময় অ্যানিমেশন শব্দটার সাথে মানুষ যখন পরিচিত ছিল না, সেই সময়ে করা একটা অ্যানিমেশন। এখানে বিষয়বস্তু দেখেছেন, একটা মরফোলজিক্যাল অ্যাপ্রোচ কিন্তু এখানে দেখানো হয়েছে।
একটা ফুল থেকে একটা মানুষ, মানুষ থেকে একটা হাতি, এভাবে করে। এবং প্রথম দিকে আপনারা দেখেছেন একটা থিয়েটারের একটা টুপি পরা পালকযুক্ত একটা মহিলার পেছনে এক লোক আটকানো, এবং তার সাথে অনেক ধরনের অ্যাক্টিভিটিস, সেই জিনিসগুলো দেখছে। তো এটা সেই সময় এমিল চল এই ইয়েটা তৈরি করাতেই আজকে হয়তো আমরা অ্যানিমেশনের যে যাত্রা, সেই যাত্রায় আমরা অনেক দূরে গিয়েছি। এবং এর মধ্যে ধরেন কিছু মানুষের অবদান তো কখনোই অস্বীকার করা যাবে না। ওয়াল্ট ডিজনি যে কাজটা করে গেছেন, এটা হয়তো পৃথিবী যতদিন থাকবে অ্যানিমেশনের ইতিহাসেও তার অবদানটা থাকবে। কিন্তু ওয়াল্ট ডিজনি যেখান থেকে ইন্সপায়ারেশন পেয়েছেন, সেটি হচ্ছে এই অ্যানিমেশন, ফ্যান্টাসমেগরি এমিল চলের এই অ্যানিমেশনটি। 1908 থেকে 1930 পর্যন্ত এই সময়ের মধ্যেই পুরো বলা যায় প্রায় 20 বছরের মতো, 20 বছরের এই সময়ে অ্যানিমেশনের খাতায় যুক্ত হয়েছে আরেকটা অ্যানিমেশন, এটা হচ্ছে মিকি মাউস। মিকি মাউসটা 1928-29-এর দিকে পাবলিশ হয়, এবং এই মিকি মাউসের স্টাইলটা দেখেন আমাদের এক ধরনের ফ্যান্টাসমেগরির ইন্সপায়ারেশনে করা, এটা কিন্তু বোঝা যায়, এবং এটা অনেক বেশি ম্যাচিউর। এবং দেখেন সেই সময়ে ধরেন অ্যানিমেশন, মানুষ তো এই শব্দটার সাথেই পরিচিত না, তার মাঝে এই মানুষগুলো এই কাজটি করেছেন, এবং দশক ধরে একটা কাজ করে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেই সময় দেখেন 30 থেকে 40-এর সময়ে আরেকটা আসলো, টম এন্ড জেরি, সেটাও মানে এই টাইম লাইনের মধ্যে পড়ে। 1940 সালে পাবলিশ হয় টম এন্ড জেরি। এবং এই সময় আরো কিছু জগৎ বিখ্যাত কিছু অ্যানিমেটরেরও জন্ম সেই সময়টাতে। ধরেন যেরকম ওয়াল্ট ডিজনি যেরকম অনেকগুলো পুরস্কারের ভাগিদার হয়েছেন, তার পাশাপাশি অনেকগুলো অ্যানিমেটরকেও কিন্তু তিনি মাঠে নিয়ে আসার চেষ্টা করেছেন। এবং এই যে ওয়ার্নার ব্রাদার, তার করা কিছু কাজ আছে, দেখেন বাগস বানি, ডাফি ডক অ্যান্ড তারপরে ফর্কি ফিগ, এবং পরবর্তীতে উইলিয়াম হানা যে করেছেন যে টম এন্ড জেরি। হ্যাঁ, তো এরা কিন্তু সবই ওই যে ডিজনির হাত ধরেই আসছে। এবং পরবর্তীতে দেখেন 1930 থেকে 70, এইটা হচ্ছে একেবারে, এটাকে বলা হয় অ্যানিমেশন একটা গোল্ডেন এজ ধরা হয়। গোল্ডেন এজ কেন? ট্রেডিশনাল অ্যানিমেশনের গোল্ডেন এজ হচ্ছে এটা, পুরোপুরি ট্রেডিশনাল। তার ট্রেডিশনাল মানে হচ্ছে যে ড্রয়িং বেস যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশনের যাত্রাটা কিন্তু দীর্ঘ 40, 50, 60 বছরের ইতিহাস। এবং এখানে ড্রয়িং এর বিকল্প তেমন কিছু ছিল না। ওরা প্রত্যেকটা ফ্রেম কিন্তু ড্রয়িং করেই অ্যানিমেশন গুলো তৈরি হতো। স্যার এগুলো কি তাইলে আগে খাতায় এঁকে এরপরে কম্পিউটারে যেত, নাকি কম্পিউটার থেকে তৈরি হতো? কম্পিউটারে তো পরে, আগে হলো সব ড্রয়িং লেআউট, ঠিক আছে, এবং হাতে করে। স্যার কম্পিউটার ধরেন মাউস দিয়ে আঁকা যায়, মানে আমি এটা বলতেছি। না, মাউস দিয়ে আঁকার তো প্রশ্নই ওঠে না, ওরা হাতেই ড্রয়িং করতো সব। বলা যায় 1908 থেকে 1970 পর্যন্ত সময়টা ছিল ড্রয়িং এর যুগ। এবং এই যে এখানে কিছু মানুষের নাম আমি বললাম, ওয়াল্ট ডিজনি, ওয়ার্নার ব্রাদার, তারপর উইলিয়াম হানা, ঠিক আছে, আরো কিছু অ্যানিমেটরের ছবি আমরা আজকে নিচের স্লাইডগুলোতে দেখাবো আপনাদেরকে। এবং এরা প্রত্যেকেই আর্টিস্ট, এদের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থেকে এরা অ্যানিমেটর, ঠিক আছে। এবং প্রত্যেকটা ফ্রেম এরা একটু খুব অল্প পরিমাণ পরিবর্তন ঘটায় একটা ড্রয়িংকে তার পরবর্তী সিকোয়েন্সিয়াল ভাবে যখন বসানো হয়, তখনই আমরা এটাকে বলছি অ্যানিমেশন। এবং এটা এক ধরনের, আমার কাছে ফিল হয় এটা এক ধরনের ইলিউশন।
জাস্ট প্রত্যেকটাই ছবি আমরা যখন একটা ফাস্ট মুভিং এর মধ্য দিয়ে আমরা যখন দেখি তখন মনে হচ্ছে আমার কাছে অ্যানিমেশন, এবং সেই প্রক্রিয়ায় অ্যানিমেশনটা করতেন তারা। ঠিক আছে, তো ধরেন এই সময়ের মধ্যে মানে অনেকগুলো অ্যানিমেশন হয়েছে এবং সবগুলো ট্রেডিশনাল ফরম্যাটে, এবং পরবর্তীতে দেখেন ফ্লিনস্টোন এবং যে স্কুবি-ডু 50 থেকে 60-এর দশকে এখানে আসে, অ্যানিমেশনের নতুন একটা যাত্রা শুরু হয়। এই সময় এসে অ্যানিমেশনটা পদার্পণ করে টিভি শো হিসেবে। ঠিক আছে, এবং এগুলা তখন টিভি ফিচার ফিল্ম বা অথবা টিভিতে শো হিসেবে তখন এগুলোকে দেখানো হয়। এবং পরবর্তীতে দেখেন 1980 সালে এক ধরনের পরিবর্তন ঘটে, এবং অ্যানিমেশনের 80 থেকে 90 95 পর্যন্ত এই সময়টা অ্যানিমেশনের আরেকটা যাত্রা। সেই যাত্রাটা কি? যে ধরেন আমি খুব শর্টে লিখে রাখছি, যে ধরেন ওল্ড ডেমোগ্রাফিক স্টাইলে মুভ করে। ওল্ড ডেমোগ্রাফিক স্টাইলে এই সময়টাতে এসে অ্যানিমেশনটা মানুষের একদম বাস্তব জীবনের সাথে মিলিয়ে কিছু শো শুরু হয়, সেখানে যুক্ত হয় কনফ্লিক্ট, যুক্ত হয় সেখানে, যুক্ত হয় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডগুলো, যুক্ত হয় মানুষের আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো, একদম একদম অ্যাডাল্ট মানুষের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে অ্যানিমেশনের মধ্যে নিয়ে আসা হয়। তো সেটা ধরেন একটা বলা যায় সেই সময়টা একটা কলঙ্কজনকও অনেক ক্ষেত্রে বিবেচনা করা হয়, কিন্তু অনেক বেশি পপুলারও ছিল। এবং ওই সময় যে বাচ্চারা অ্যানিমেশন দেখতে পারবে এই কনফিডেন্টটা সবসময় বাবা মার ছিল না। এবং ওই সময়টাতে যে অ্যানিমেশনগুলো পাবলিশ হয়েছে এগুলো অ্যাডাল্টদের জন্য, অনেক সময় সেক্সুয়াল বিষয়গুলো এখানে এসেছে, যার ফলে দেখা গেছে যে বাবা মা আত্মীয় স্বজন এরা যখন একটা অ্যানিমেশন মুভি দেখতো তখন ওরা ধরে নিয়েছিল যে না, এই অ্যানিমেশন বাচ্চাদের জিনিস না, বাচ্চারা এটা দেখতে পারবে না। এর একমাত্র কারণ ছিল এটা, অ্যাডাল্ট অ্যাক্টিভিটিস গুলোকে এখানে করা হয়েছে। এবং তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে সিমসনস যে এইটা তারপরে এরপরে এসে আরো কতগুলো জিনিস আসছে, যেমন এই সাউথ পার্ক এবং ফ্যামিলি গাই, ঠিক আছে, স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস যেটা। তো এই 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 জিনিসগুলোরও বিষয়বস্তুগুলো একদম অনেকটাই অ্যাডাল্ট মানুষের মতো। ঠিক আছে, অ্যাডাল্ট মানুষের কর্মকাণ্ড যা, সেই জিনিসগুলো কিন্তু এখানে। এবং এটা সমালোচিত যেভাবে হয়েছে তার পাশাপাশি কিন্তু এটা পপুলারও হয়েছে। অনেক সময় দেখবেন অনেক কিছুই আছে যেগুলোর সমালোচনার ঝড় ওঠে, কিন্তু এটা আবার মানুষ দেখেও। হ্যাঁ, তো এই সময়টাও কিন্তু এইরকম, এটাকে একটা টাইমলাইন হিসেবে ধরা হয়েছে। এইবার আমরা একটু একটু করে দেখি ফ্যামিলি গাইয়ের কি, এরপর স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টসের ভিজুয়াল। আর এরপরে দেখেন আসলে 1990 থেকে অদ্যাবধি এর মধ্যে কতগুলো প্রতিষ্ঠান আমাদের এই জায়গাগুলোকে অনেক বেশি এনরিচ করেছে। এর মধ্যে বহু অ্যানিমেশন, ফিল্ম, মুভি, অনেক কিছু, জয় জয়কার। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে ধরেন পুরোপুরি কম্পিউটারে মুভ করছে অ্যানিমেশনটা কিন্তু বলা যায় 90-এর পর থেকে। ঠিক আছে, কম্পিউটার দ্বারা অ্যানিমেশনের যে ধারণা, 90 থেকে 2000 যে সময়টা, এই সময়টাতে মানুষ ধীরে ধীরে এবং ফ্ল্যাশ বা আদার্স যে সফটওয়্যারগুলোকে ইউটিলাইজ করে অ্যানিমেশন করা যায় সেই দিকে কিন্তু মুভ করে ফেলছে। হ্যাঁ, এর আগে পুরোপুরি ট্রেডিশনাল ধারণাই ছিল, এবং সফটওয়্যারকে ইউজ করতো ড্রয়িং এর পরবর্তী সময়ে এগুলোকে কম্পোজের জন্য হয়তো এগুলোকে করতো, কিন্তু এবং আমরা যে ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং এর যে ধারণা, সেই ধারণা থেকে মানুষ আস্তে আস্তে বের হওয়া শুরু করলো এই যে 85-90 থেকে এর পরের সময়টাতে। ঠিক আছে, আপনারা পুরনো যারা
আপনাদের বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে দেখবেন তখন ফ্ল্যাশ বেজ অ্যানিমেশন শুরু হয়ে গেল এবং 90-এর পর থেকে ফ্ল্যাশের একটা ব্যবহার শুরু হয়ে গেছে। তো তখনই মানুষ ড্রয়িং থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে, যে তখন আসলে কি ড্রয়িং গুলো তৈরি করে বাকি ড্রয়িং গুলো ধরেন সফটওয়্যারকে দিয়ে তৈরি করা শুরু, ঠিক আছে। এই গেল মোটামুটি ইতিহাস। এবার আসি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে। সেই বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেন অ্যানিমেশনের শুরুটাই বলা যায় এই 1980-র পর থেকে। আমরা তাহলে কত বছর পিছিয়ে, এবার একটু চিন্তা করে দেখেন। ধরেন সেই সময় কাজ শুরু হয় মিনা কার্টুন নিয়ে, মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং ইউনিসেফ যৌথ প্রযোজনায় একটা সামাজিক সচেতনতামূলক যে অ্যানিমেশনটি করে, এটি ধরেন পাবলিশ, ফেমাস, পপুলার যতভাবেই বলেন এটা ছিল, এবং হাইলাইটিং জায়গা কিন্তু এটা। এই অ্যানিমেশন দিয়েই বাংলাদেশের অ্যানিমেশনের যাত্রা শুরু। তখন প্রতিষ্ঠিত হয় কিছু অ্যানিমেশন প্রতিষ্ঠানের, টুন বুম, টুন বাংলা, তারপর হচ্ছে গ্রিনফিল্ড আরো অনেক পরে। সেই দুই একটা প্রতিষ্ঠানের ধীরে ধীরে ধরেন যাত্রা শুরু হয়। কিন্তু এই সময় এরা ইউনিসেফ এবং গভর্নমেন্টের যে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট, এরা কিন্তু অনেক বেগ পাইতে হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভ অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে প্রচুর আর্টিস্ট ব্যবহার করেছে এরা, এবং আমাদের পরিচিতদের মধ্যেও অনেকেই মিনা কার্টুনে কাজ করেছেন। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে অ্যানিমেশনের যে বিষয়গুলো, সেই জিনিসগুলো তখন আসলে বাংলাদেশে ওভাবে ছিল না। তারপরে হচ্ছে ধরেন আসে এই যে একটা অ্যানিমেশন পাবলিশ হয় 2000-এর দিকে, অ্যাডভেঞ্চার অফ মন্টু মিয়া। এটা খুব অল্প সময়ের জন্য ছিল, কিন্তু ওই সময়টা খুব পপুলার ছিল। এটা পরবর্তীতে সাস্টেন করেনি। এরপরে 2013 থেকে 14-তে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল অ্যানিমেশন কার্টুন ফেস্টিভ্যাল হয়েছিল শিশু একাডেমিতে। সেখানে কিছু অ্যানিমেশনের প্রদর্শনী হয়েছে এবং কিছু অ্যানিমেশনও এসেছে, এবং এটা 1-1.5 বছর লাগিয়ে তারা এই ফেস্টিভ্যালটা করেছে এবং কিছু ভালো আউটকামও আসছে। আমাদের এখন আমরা ধরেন এই যে কিছু যে প্রতিষ্ঠান, কিছু হাইলাইটেড প্রতিষ্ঠানের নাম এখানে নিয়ে আসছি, এর বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে, আমি সবগুলো আনতে পারিনি। টুন বাংলা 2005-এ ধরেন স্টাবলিশ হয়, তারপর গ্রিনফিল্ড 2007-এ স্টাবলিশ হয়েছে। এবং এই জিনিসগুলো যে খুব বাংলাদেশের অ্যানিমেশন মার্কেটটা এতটা কমপ্লেক্স বা একটু রিস্কি জায়গা, যে সাস্টেইন করার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা সবাই আসলে ওভাবে সাস্টেইন করতে পারে না। এখানে অনেক প্যাট্রোনাইজের একটা বিষয় থাকে। তো এই প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেছে এবং আমরা দেখেছি তখনও তারা ট্রেডিশনাল ওয়েতে করারও চেষ্টা করেছে অনেক ক্ষেত্রে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, যে গ্রিনফিল্ডের কথাই যদি বলি, 2006-7-এর দিকে তারা ধরেন পুরোদমে অ্যাক্টিভিটি শুরু করে। তো বসুন্ধরার এখানে তাদের একটা অফিস ছিল। আমার মনে আছে যে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল বা সিনিয়র বড় ভাই অনেকেই গ্রিনফিল্ডে কাজ করতো। গ্রিনফিল্ডে তখনও ধরেন গার্মেন্টসের মতো এরকম আর্টিস্ট ঢুকতো এবং আর্টিস্ট বের হতো। এর কারণ কি ছিল? জাস্ট ড্রয়িং। প্রত্যেকটা ফ্রেম ড্রয়িং করার জন্য যেই পরিমাণ আর্টিস্টের প্রয়োজন হতো, তখন ফিলটা হতো এরকম যে গার্মেন্টসে কতগুলো কর্মী ঢুকতেছে আবার বের হচ্ছে, এরকম একটা ফিল ছিল, এবং সবাই পার্ট টাইম চাকরি করতো এই প্রতিষ্ঠানগুলোতে। টুন বাংলার ক্ষেত্রেও বিষয়টা এরকম। তো এরপরে এখন যারা কাজ করছে
ধরেন এখনো সাস্টেইন করছে। তিন বাংলা এখন আছে কিনা আমি ঠিক জানি না, ঠিক আছে, কিন্তু বর্তমানে এই যে নিচের দিকে যে নামগুলো দেখতে পাচ্ছেন এরা এখনো মানে এরা পরবর্তীতে এদের কি উত্থান, কিন্তু এরা ভালো করছে। এবং এখানে ধরেন ম্যাজিক পাপেট, ড্রিমার ডঙ্কি, সাইকেল স্টুডিও, ম্যাভরিক স্টুডিও, এরা এই সময়ে ধরেন একটা সাস্টেনেবল পজিশনে আছে এবং ভালো কিছু কাজও এদের দ্বারা হচ্ছে। সবসময় যে 2D অ্যানিমেশন হচ্ছে এটা ঠিক না, এরা 3D অ্যানিমেশন নিয়েও কাজ করে, এরা অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কাজ করে। এই স্টুডিওগুলো ডে বাই ডে তৈরি হচ্ছে এবং আমাদের তার পাশাপাশি ইন্ডাস্ট্রিও কিন্তু আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ। আমাদের কাছে ধরেন অনেকগুলো টিভি প্রতিষ্ঠান আছে যারা ধরেন অ্যানিমেশনগুলো চালানোর মতো জায়গা অনেক, এখন কিন্তু অ্যানিমেটর নাই, এই জায়গাটা এখন ক্রাইসিস। এক সময় অ্যানিমেটর ছিল, এগুলোর বাজার ছিল না, ইন্ডাস্ট্রি বিল্ড হয়নি তখন। তো এখন যেটা হচ্ছে যে এখন অ্যানিমেটর ক্রাইসিস, এখন বাজার কিন্তু তৈরি হয়ে আছে, ঠিক আছে। আজকে দীপ্ত টিভি তো খুব ভালোই করছে, তারপরে হচ্ছে দুরন্ত টিভি, এরা কিন্তু প্রোগ্রাম পাচ্ছে না, অ্যানিমেটর পাচ্ছে না। এরা যদি এরকম পায় এরা কিন্তু অবশ্যই এটা নিয়ে কাজ করবে, বাট অ্যানিমেটরের ক্রাইসিস আছে। তো একটা ছবি দেখতে পাচ্ছেন অনেক বড় এক নেতার মতো, নাম হচ্ছে হায়াও মিয়াজাকি, 1941-এ তার জন্ম। উনি হচ্ছেন জাপানের এক কিংবদন্তি অ্যানিমেটর, অনেকে ফাদার অফ অ্যানিমেশনও বলা হয় জাপানের, ঠিক আছে। উনি, আমি জাস্ট এই জিনিসগুলো এদেরকে আপনারা স্টাডি করবেন, আমি জাস্ট এই জন্য ছবিগুলো দেখাচ্ছি, আপনারা এগুলো নিয়ে একটু পরবর্তীতে ঘাটাঘাটি করবেন, সেই জন্য আমি জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এদের হিস্ট্রি পড়বেন। আমি এখানে যে কয়জন অ্যানিমেটরের ছবি নিয়ে আসছি এবং প্রত্যেকেই তাদের নিজের ইন্টারেস্টের জায়গা ছিল ড্রয়িং এবং অ্যানিমেশন করছে, এবং অ্যানিমেশন করার আগে উনি যে কাজটা করতেন, উনি হয়তো আর্টিস্ট ছিলেন, উনি জাস্ট কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন কেউ। ওনাদের ব্যাকগ্রাউন্ডগুলো স্টাডি করলে আপনারা এই জিনিসগুলোই পাবেন। এবং আজ পর্যন্ত যত অস্কার পাওয়া অ্যানিমেটর আছে এদের ইতিহাস কিন্তু এরকম, আর্টিস্ট থেকে অ্যানিমেটর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। এবং এরা চাইলে অ্যানিমেটর হতে পারে, কেউ যদি কোনো একজন আর্টিস্ট যদি ইচ্ছা করে আমি অ্যানিমেটর হব, তার জন্য মানে পার্ট টাইম ইজি, যে নন আর্টিস্ট থেকে আর্টিস্টের অ্যানিমেটর হওয়ার রাস্তাটা অনেক বেশি সহজ, যার কারণেই হয়তো তারা এই পথটা বেছে নিয়েছিলেন এবং এই জায়গায় তাদের সাকসেসটা হয়েছে। এবং হায়াও মিয়াজাকি দেখেন জাপানিজ অ্যানিমেটর, কিন্তু তার 75টারও বেশি একাডেমিক অ্যাওয়ার্ড আছে এবং ফিচার ফিল্মের জন্য তিনি বেস্ট, ঠিক আছে। এরপর আমরা চলে যাই আরেক কিংবদন্তি মানুষের কাছে, হচ্ছে ওয়াল্ট ডিজনি, ঠিক আছে। ওনার অ্যাচিভমেন্ট তো আর বলার অপেক্ষা রাখে না, তারপরও দেখেন উনি 22 বার অস্কার পেয়েছেন, নমিনেটেড হয়েছেন 59 বার, ঠিক আছে। ওনার ফার্স্ট জব হচ্ছে এজ এ কমার্শিয়াল ইলাস্ট্রেটর অর আর্টিস্ট, ঠিক আছে। তারপর আমরা আরো একজন ভদ্রলোকের কাছে যাই, আমেরিকান অ্যানিমেটর, এই যে ডোনাল্ড বিলগিল ব্লুথ, ডোনাল্ড ব্লুথও বলে, বিলগিল অনেক সময় হাইট থাকে, ডোনাল্ড ব্লুথ, উনিও সেম, ওনারও কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টিস্ট, আর্টিস্ট থেকে অ্যানিমেটর, পরবর্তীতে ফিল্ম ডিরেক্টরও উনি ছিলেন, রাইটার ছিলেন, প্রোডাকশন ডিজাইনার ছিলেন, গেম ডিজাইনার ছিলেন, ঠিক আছে। এরপর আসেন দেখেন
উইলিয়াম হানা। ঠিক আছে, তারপর আসি দেখেন টিম বার্টন, এরা হাইলাইটেড পারসন এই ইন্ডাস্ট্রিতে, এরা লিড দিয়েছে এবং এদের একটা জায়গায় ইতিহাস এরা তৈরি করে গেছে অ্যানিমেশনে। চুক জোন্স, তারপরে আমাদের দেশে দেখেন একটা ইতিহাস কিন্তু তৈরি করছে আমাদের আরিফ স্যার, এই লোকটাকে তো আপনারা চিনেন তাই না? আমরা যখন অ্যানিমেশনের এও জানি না তখন থেকে সে অ্যানিমেশন নিয়ে কাজ করে, সেরকম একটা পার্সোনালিটি কিন্তু আপনার সাথেই আছে অ্যানিমেশনের। বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারেন আদি যুগেই অ্যানিমেশনটাকে শুরু করে এবং প্রচুর শিষ্য ওনার কিন্তু যেখানে সেখানে আছে, এবং বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি বিল্ড হওয়ার পিছনে ওনার অবদানও একসময় ইতিহাসের পাতায় লেখা হবে, কারণ উনি এত অ্যানিমেটর তৈরি করছেন। ঠিক আছে, তো এটা একটা হিস্টোরিক্যাল ছবি, আপনাদের একটু দেখে রাখা দরকার। জাস্ট এটা আমি আপনাদের যে ডিপার্টমেন্ট এমসিটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা যখন স্টাবলিশ হয় তখন যে মিটিংটা হয়েছিল এবং এই মিটিং এর মধ্য দিয়েই আপনাদের এই ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত হয়েছিল।